সকলকে স্বাগতম ইভেন্ট কোচিংয়ে। দেখো, আজকে আমাদের বিষয় আছে সমর সেনের কবিতা। তো সমর সেনের কবিতাগুলো ছোটও আছে, এগুলো বেশি প্রশ্ন আসে না এখান থেকে, দু একবার হয়তো দিয়েছে। যেহেতু আমাদের কর্তব্য, আমাদের করতেই হবে, তাই না? আমাদের একটা দেখতেই হবে। তা আমরা দেখবো যে এখান থেকে কী ধরনের প্রশ্ন হয়, কেমনভাবে পড়তে হবে, সব দেখবো আজকে, ঠিক আছে? তো সমর সেন তিনি কিন্তু কিনা তার এই যে কবিতার জগতে আবির্ভাবটা কিন্তু আকস্মিক। যদি তুমি দেখো, তো তার জন্ম হচ্ছে 10 অক্টোবর 1916 সালে এবং মৃত্যু হচ্ছে না 23 আগস্ট 1987 সালে, ঠিক আছে? স্বাধীনতা উত্তরকালের ভারতীয় কবি এবং সাংবাদিক হচ্ছেন না এই সমর সেন, ঠিক আছে? তিনি বিখ্যাত সাহিত্যিক ছিলেন ও শিক্ষাবিদ দীনেশচন্দ্র সেনের কিন্তু পৌত্র ছিলেন, ঠিক আছে? 71 বছরের জীবনে তিনি কাব্য সাধনা করেছেন মাত্র। সুসঙ্গীতা, তুমি কিন্তু কিনা সময় জয়েন করবে, ঠিক আছে? নাহলে কিন্তু পেরিয়ে গেলে আর বলা সম্ভব নয়, ঠিক আছে? দেখো, তিনি কিন্তু 71 বছর জীবনে কাব্য সাধনা করছেন কত বছর না 12 বছর, মাত্র 12 বছর তিনি কিন্তু এই কাব্য কবিতা লিখেছিলেন বা কাব্য কিন্তু লিখেছিলেন। তো 1934 থেকে 1946 সাল পর্যন্ত তিনি কিন্তু কিনা এই কাব্য বা কবিতাগুলো লিখছেন আর কি, ঠিক আছে, পাওয়া যাচ্ছে। তো এই কাল পর্বেই তার 5টি কিন্তু কাব্যগ্রন্থ প্রকাশ হচ্ছে। তার কবিতা সংগ্রহ সমর সেনের কবিতা 1954 সালে কিন্তু প্রকাশ পাচ্ছে, ঠিক আছে? কবিতা পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। আর নগর জীবনে ক্লেদ এবং ক্লান্তি, মধ্যবিত্ত জীবনের প্রতি অবজ্ঞা এবং সংগ্রামী যে গণচেতনাকে তিনি কিন্তু তার কাব্যের একটা রূপ বা একটা অঙ্গ হিসেবে তিনি এখানে তুলে ধরছেন বা প্রকাশ করছেন, ঠিক আছে? তো কাব্যের তার কাব্যের সংখ্যা বা তার কাব্যের যে মানে পরিধি রয়েছে আর কি, সেই পরিধি কিন্তু কিনা তুলনামূলক কম, খুব কিন্তু বেশি নয়, খুব কিন্তু বড়ও নয়, ঠিক আছে? কিন্তু তিনি একটা ব্যতিক্রমী। তিনি কিন্তু অন্য রকমভাবে জীবনকে দেখেছেন এবং তার জীবনকে দেখার যে দৃষ্টিভঙ্গি, যে উপলব্ধি, তা তিনি কিন্তু তার মতো করে একটা কিন্তু ব্যক্ত করার চেষ্টা করেছেন এই কবিতাগুলোর মধ্যে দিয়ে, ঠিক আছে? তাই এখানে তার কিন্তু কিনা স্বতন্ত্র ছাপ বা বৈশিষ্ট্যের একটা কিন্তু কিনা এখানে বিষয় আমরা পাচ্ছি, ঠিক আছে? তো রোমান্টিকতা বর্জিত তীক্ষ্ণ ভাষা প্রয়োগে সাহিত্য জগতে কিন্তু আলোড়ন সৃষ্টি করছেন তিনি। আর স্বাধীনোত্তর কালে বিপ্লবী বামপন্থী চিন্তাধারা তিনি কিন্তু কিনা সমর্থক ছিলেন। তিনি বামপন্থায় কিন্তু বিশ্বাস করছেন, মার্ক্সবাদী যে তত্ত্ব ছিল না, সেই মার্ক্সবাদী তত্ত্বে কিন্তু তিনি কিন্তু বিশ্বাসী ছিলেন। তো এই গেল তার কিন্তু কিনা আমার এই সমর সেনের সম্পর্কে বিষয়টা। এবার আসি যে তার কিন্তু কাব্যের মধ্যে আমরা আসবো। তো তার আগে দেখে নেবো যে কিছু মন্তব্য, যে কে কি মন্তব্য করেছে। আমি এগুলো তোমাদের নোট আকার দিয়ে দেবো, তাই আমি কিন্তু আজকে কিন্তু টাইপ করার সময় পাইনি, যেহেতু আজকে লাইনটা আপ ডাউন করছিল এবং চলছিল না কম্পিউটার, ঠিক আছে? তো আমি ওই জন্য বলে দিচ্ছি, তোমার কিন্তু পরে কিন্তু নোটে পেয়ে যাবে, নোট হচ্ছে, নোট পেয়ে যাবে তাড়াতাড়ির মধ্যে, ঠিক আছে? নোট খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। দেখো, তো এখানে সমর সেনকে নিয়ে বলতে গিয়ে প্রথমে কিন্তু বলছেন কে না, ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়। তিনি বলছেন যে একজন আধুনিক কবি কিন্তু প্রগতিশীল নন। এটা কিন্তু পরীক্ষায় আসে যে একজন আধুনিক কবি কিন্তু প্রগতিশীল নয়, এটা কে বলেছেন? এটা বলছেন যে ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায় বলছেন তার কিন্তু কাব্যগ্রন্থ যে কয়েকটি কবিতার সমালোচনায়, ঠিক আছে? এটি কিন্তু কিনা অমিত বাজার পত্রিকায় বেরিয়েছিল এবং সেখানে তিনি কিন্তু মন্তব্যটা করেছিলেন, ঠিক আছে? তো তিনি এখানে লিখছেন এইভাবে যে সমর সেন is an up to representative poet. He needs to be progressive by informing himself with a sense of history. তাহলে কি বললাম এখানে, যে সমর সেন is an up to representative poet. He needs to be a progressive by informing himself with a sense of history. এটা কিন্তু কিনা ওই আনন্দ ওই সেই অমিত বাজার পত্রিকার কিন্তু কিনা ওই ভূমিকায় তিনি কিন্তু লিখছেন এখানে, ঠিক আছে? চলো এবার দেখো আসি যে দ্বিতীয় কিন্তু কিনা মন্তব্য আছে কার না, সমর সেন, যেখানে তিনি তার আত্মজীবনী বাবু বৃত্তান্তে বলছেন যে আমার গণ্ডি সীমাবদ্ধ ছিল। এখানে ভালো করে দেখবে, এটা কিন্তু পরীক্ষা আসে, ভালো করে স্টার মার্ক করে রাখবে বা ভালো করে দেখে নেবে, হ্যাঁ, যখন পাবে নোটটা। আমার গণ্ডি সীমাবদ্ধ ছিল মধ্যবিত্ত শ্রেণীতেও, যে গণ্ডি কখনো কাটিয়ে উঠতে পারিনি আমি। তাহলে এখানে কিন্তু কিনা সমর সেন ছিল কিন্তু মধ্যবিত্ত জীবনে কিন্তু একটা কিন্তু প্রতীক
বা তার যে জীবনটা তা কিন্তু মধ্যবিত্তের জীবনেই কিন্তু কিনা গণ্ডিবদ্ধ জীবন কিন্তু তিনি কিন্তু যাপন করেছেন এখানে। এবং মধ্যবিত্তের যে জীবনের যে জ্বালা যন্ত্রণা, যে কিন্তু ব্যথা, যে কিন্তু দুঃখ দুর্দশা রয়েছে, তার কিন্তু তার জীবনকে প্রভাবিত করেছিল, ঠিক আছে। এবং সেই প্রভাবটা কিন্তু তার কবিতার মধ্যে কিন্তু কিনা আমরা শুনতে পাই। যেমন ধরো ওই যে সে কয়লা খনে গভীর বিশাল শব্দ, তাই না? তাহলে এগুলো কিনা তার কিন্তু ওই কবিতার মধ্যে সেই কিন্তু জ্বালা যন্ত্রণা, তার যে দুঃখ দুঃখ হতাশা দারিদ্র সব কিন্তু এখানে উঠে এসেছে, ঠিক আছে, বলা হচ্ছে এই জন্য। তো এখানে তাই তিনি বলছেন এটা। কবিতা পত্রিকায় প্রথম সংখ্যা বেরোনোর পর রবীন্দ্রনাথ বুদ্ধদেব বসুকে পত্রে বলছেন, সমর সেনের কবিতা প্রসঙ্গে কিন্তু তিনি উল্লেখ করেছিলেন এইভাবে যে সমর সেনের কবিতা কয়েকটিতে গদ্যের রূঢ়তার ভিতর দিয়ে কাব্যের লাবণ্য প্রকাশ পেয়েছে। এটা কিন্তু কিনা রবীন্দ্রনাথ ঠাকুর বলছিল, কাকে না, এখানে বুদ্ধদেব বসুকে চিঠিতে বলেছিল সমর সেন কবিতা সম্পর্কে, ঠিক আছে। তো বিষ্ণুদে তার কিন্তু কিনা সাহিত্যের ভবিষ্যৎ প্রবন্ধে কিন্তু কিনা বলেছেন সমর সেন সম্পর্কে বলতে গিয়ে আর কি বলেছেন, পরিচয় পত্রিকায় বলছেন আর কি, কয়েকটি কবিতা প্রসঙ্গে তিনি কিন্তু এটা বলেছিলেন। কি নাম না কি বলছেন তিনি, দেখো যে সমরে বিষাদ যৌবনচিত্ত বাসনা ও ক্লান্তির নেতিতে উৎস খোঁজে, ফলে অন্য মনস্কের কাছে কয়েকটি কবিতা একঘেয়ে লাগতে পারে। আর বলে দিই, সমরের বিষাদ যৌবনচিত্ত বাসনা ও ক্লান্তির নেতিতে উৎস খোঁজে, ফলে অন্য মনস্কের কাছে কয়েকটি কবিতা একঘেয়ে লাগতে পারে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু কিনা বিষ্ণুদেব বলছেন, মন্তব্য করছেন কার সম্পর্কে না, সমর সেন সম্পর্কে। এই তিনটা কিন্তু এই চারটা কিন্তু মন্তব্য তোমাদের দেখতে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, তার বাইরে কিন্তু আসে না সেরকম। তো আমাদের প্রথম কবিতা আছে না মেঘদূত। তো মেঘদূত কিন্তু কিনা অনেকবার কিন্তু এটা পরীক্ষায় এসেছে, 2-3বার এসেছে, বেশিরভাগ দেয়নি। এই যতবার প্রায় 19 সাল থেকে যত পরীক্ষা হয়েছে আর কি, ওই 1-2বারে কিন্তু এর থেকে প্রশ্ন এসেছে, বেশি কিন্তু প্রশ্ন আসেনি, ঠিক আছে। 2বার কি 1বারে কিন্তু প্রশ্ন দিয়েছে, ঠিক আছে। তাই অত চাপ নেওয়ার দরকার নেই, প্রশ্ন এখান থেকে খুব কম আসে, তবু আমাদের কিন্তু কিনা পড়ে থাকতে হবে, জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে। চল, তো এই মেঘদূত কবিতাটা কিন্তু কিনা সমর সেনের লেখা 1934 থেকে 1937 সময় পর্বে লেখা। এটা কিন্তু কোন কাব্যগ্রন্থ তা কিন্তু পাওয়া যায়নি বা উল্লেখ কিন্তু এখানে করা নেই, ঠিক আছে। চলো, তো এই মোট স্তবক রয়েছে 2টি, ঠিক আছে। তাহলে লিখে দিয়ে এখানে তাহলে বুঝতে পারবে। তাহলে কি বললাম, এটা হচ্ছে না 1934 থেকে 1937 এই সময় পর্বে লেখা, ঠিক আছে, এই সময় পর্বে লেখা। এবার তো পাচ্ছি যে এটা কিন্তু কিনা স্তবক সংখ্যা রয়েছে 2টি, হ্যাঁ 2টি রয়েছে। আর পংক্তি রয়েছে কটি না, 15টি, হ্যাঁ 15টি। এবার দেখো আমি আসছি কবিতার মধ্যে, ভালো করে দেখবে এবারে, হ্যাঁ এটা লিখে নাও, পারলে লিখে নেবে। দেখো এবার কবিতার মধ্যে আমি আসছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানে স্ক্রিন দেখাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ স্যার। দেখো তাহলে কবিতা থেকে কি হয় না, প্রশ্ন আসে মূলত হয় ছক আকারে, ছক এদিকে ধরো কিন্তু 3টা কবিতা বা 4টা কবিতার কিন্তু নাম দেওয়া আছে, এদিকে 4টা লাইন দেওয়া আছে, তো ম্যাচ করতে হবে। আর কি আসে না, তোমার কিন্তু ক্রম আসে, যে 4টা লাইন কিন্তু এলোমেলো করে দিয়ে দিয়েছে, তোমার কিন্তু সেটা কিন্তু দেখে পরে ঠিকঠাক করে সাজিয়ে তা তোমার ক্রম নির্ণয় করতে হবে, ঠিক আছে। আর আসে না কিন্তু কিনা ফ্ল্যাট কোশ্চেন হয়, যেখানে ধরো একটা লাইন তুলে দিল, এটা কার কবিতার লাইন, ঠিক আছে। তো এই ধরনের কিন্তু প্রশ্ন হয় এখান থেকে। তো আমাদের এখানে সব প্রশ্নগুলোকে দেখতে হবে, এখানে সব প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তো কি করে করব আমরা, কি করে মনে রাখবো, তাই না, এটা বুঝতে হবে। দেখো এখানে পড়তে গেলে আমাদের কিন্তু এখানে এই কবিতার বিষয়বস্তু বোঝার কোনো দরকার নেই। আমি এক কথা বলছি, এই নেট পরীক্ষার ক্ষেত্রে বিষয়বস্তু কোনো কিন্তু মানে রাখে না, কোনো কিন্তু কিনা এখানে গুরুত্ব রাখে না, ঠিক আছে। তাহলে এখানে কি রাখে গুরুত্ব না, এখানে দেখতে হবে যে লাইনগুলো মনে রাখতে হবে, শব্দগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এবং কিনা সেই লাইনটা কার লেখা, কোন কবিতার লাইন তা মনে রাখতে হবে। তার ফলে কিন্তু আমাদের এই উত্তরগুলো হবে ঠিকঠাক হবে, ঠিক আছে। তো আমরা দেখো পাচ্ছি যে মেঘদূত কবিতায় তাহলে এখানে পাশের ঘর, তাহলে 1 নাম্বার আছে পাশের ঘর,
তাহলে তোমাদের লিখতে হবে যে 1 নাম্বার লাইন 1 দিয়ে লিখবে যে পাশের ঘর, এটা কিন্তু মেঘদূত কবিতার লাইন, সমর সেনের লেখা। ঠিক আছে, বা তোমরা এখানে 1 2 করে এরকম নাম্বারিং করে দেবে। তাহলে আমি কি বললাম যে কিছু কিওয়ার্ড তোমাদের মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে, যেগুলো কিন্তু কিনা তোমাকে ওই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে তোমাকে মনে রাখতে সাহায্য করবে। যেমন এখানে ধরো এই যে মেঘদূত কবিতায় যদি ধরো ক্রম আসে যে পাশের ঘর, এটা কিন্তু ধরো 2 এ দিয়ে দিয়েছে, তুমি তখনই বুঝি যখন তুমি বুঝো যে এটা কিন্তু আমি কত নাম্বার পড়েছি এটা আমি আগে, তাই না? তাই তোমরা কি না করবে যে পাশের ঘরটা কিন্তু কিনা মেঘদূত কবিতার লাইন এবং তা কিন্তু সমর সেনের লেখা 1 নাম্বার লাইন। ঠিক আছে, এবার তুমি দেখো যে একটি মেয়ে ছেলে ভুলনো ছোড়া গাইছে, তাহলে ছেলে ভুলন ছোড়া, দেখো তাহলে দেখো দ্বিতীয়ত আমি দাগ দেবো কিন্তু কিনা ছেলে ভুলনো ছোড়া, তাই না? এটা এটা ইউনিক আছে, তাই না? আর এটা কিন্তু অন্যখানে নেই, তাই না? তাহলে এখানে আমি এটা 2 নাম্বার দিয়ে দেবো, আমি লিখবো যে ছেলে ভুলনো ছোড়া কিন্তু কিনা মেঘদূত কবিতায় কিন্তু কিনা 2 নাম্বার লাইন সমর সেনের লেখা আছে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু কিনা আমরা নাম্বারিং করে নেব। নাম্বারিং করলে কি হবে না, এইভাবে করলে আমাদের সেটা কিন্তু সময় মনে পড়বে, সহজে মনে পড়বে এবং আমাদের ভুলটা খুব কম হবে। তারপরে পাচ্ছি যে সে ক্লান্ত সুর, এই ক্লান্ত সুর, দেখো এই ক্লান্ত সুরটা কিন্তু দাগ দিয়ে দেবো। ঠিক আছে, কারণ এটা কিন্তু এখানে ইউনিক রয়েছে, এটা কিন্তু অন্যখানে আর নেই। এটা কিন্তু 3 নাম্বার দিয়ে দেবো আমি, দিয়ে পরে বলবো এটা কিন্তু 3 নাম্বার লাইন এবং এটা কিন্তু সমর সেনের লেখা মেঘদূত কবিতার লাইন। ঠিক আছে, তাহলে আমার কিন্তু এটাও কিন্তু 3 নাম্বারটা মনে পড়লো। এবার ধরো প্রশ্ন আট দেখেন, তাহলে বুঝতে দাঁড়া আটা দেখে নি। ধরো ঝরে যাওয়া পাতার মতো, পাতার মতো, দেখো পাতার মতো, তাহলে এখানে পাতার মতোটা আমি কিন্তু 4 নাম্বার দিয়ে দিলাম, আমি লিখলাম যে এটা কিন্তু সমর সেনের লেখা মেঘদূত কবিতার লাইন, 4 নাম্বার লাইন। এবার ধরো প্রশ্ন দিয়েছে এলোমেলো করে, 1 নাম্বারে দিয়েছে যে ছেলে ভুলোনো ছোড়া, ছেলে ভুলোনো, আমি ছেলে লিখে দিলাম। হ্যাঁ, 2 নাম্বার দিয়েছে যে ক্লান্ত সুর, ঠিক আছে, ক্লান্ত সুর, আমি ক্লান্ত লিখে দিলাম। হ্যাঁ, ধরো 3 নাম্বার দিয়েছে যে পাতার মতো, পাতা, আমি পাতা লিখে দিলাম। হ্যাঁ, আর 4 নাম্বার দিয়েছে যে পাশের ঘর, ঠিক আছে, পাশের ঘর, পাশের লিখে দিলাম। এবার বলছে তুমি যে ক্রম নির্ণয় করো, বলো কি কোনটা কোনটা আগে হবে কোনটা পরে হবে, বলো কি করে বুঝবে তোমরা, বলো কোনটা আগে হবে কোনটা পরে হবে। কারণ আমি পড়েছি কি না পাশের ঘর 1 নাম্বার পড়েছি, তাহলে পাশের ঘরটা কত হবে, তাহলে এখানে 4টা আগে হবে, তাই না? তার 4 নাম্বারটা আগে হবে, তার 4টা আগে হলো। পাশের ঘর আমি আগে পড়েছি, 1 নাম্বার দিয়ে পড়েছি আমি পাশের ঘর, তাই না? তারপরে কি পড়েছি, তারপরে যদি 4 1 2 3। হ্যাঁ দেখো এবার 1 নাম্বারটা এখানে চলে আসবে, তাই না, ছেলে বউ ছোড়া। তারপরে দেখো পাচ্ছি কি না ক্লান্ত সুর, ক্লান্ত সুর 2টা কিন্তু এখানে হয়ে যাবে, আর তারপর 3টা হয়ে যাবে। এই 3টা মেলালে তোমার কিন্তু 4টা কিন্তু অটোমেটিক হয়ে যায়, তো 3টা কিন্তু মেলাতে হবে। ঠিক আছে, 4টা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। বা তোমার দেখবে যে যদি তোমার দেখা যায় যে 2টো মেলালেই হয়ে যায়, তাহলে তুমি কিন্তু 2 করে দেবে। ঠিক আছে, 2টো মেলালেও হয়ে যায়, আমার সঙ্গে কিন্তু 1টা মেলালেও হয়ে যায়, তাই না? ধরো এখানে প্রশ্ন দিচ্ছে এরকম, এটা প্রশ্ন ধরো, ধরো আমি আসছি, এটা প্রশ্ন, কিন্তু দেখো এই 4 নাম্বারটা ধরো একটাতেই আছে, ধরো 3 নাম্বারে অপশনে কিন্তু কিন্তু A4 আছে, A4 রয়েছে, আর বাকিগুলোতে কিন্তু না A4 নেই, A3 A2 রয়েছে। ঠিক আছে, তখন তো এটাই হয়ে যাবে, তাই না? তাহলে ওইভাবেও কিন্তু করা যায়, কিন্তু তোমার দেখতে হবে যে যেটা হচ্ছে এটা কিন্তু একটা আছে না একাধিক আছে। একটা রইলে কিন্তু তা কিন্তু না একটাতেই হয়ে যাবে, একাধিক রইলে তা কিন্তু তোমাকে আবার দেখতে হবে, দ্বিতীয় দেখতে হবে। হ্যাঁ, বোঝা গেছে সানা কি বললাম আমি, বোঝা গেছে সানা, বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। চলো, তাহলে পারবে, করতে পারবে। ঠিক আছে, এবার দেখো শুদ্ধ অশুদ্ধ কি করে করবো, আমার প্রশ্ন উত্তরগুলো শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন উত্তর কি করে করবো আমরা, তাই না? তো শুদ্ধ অশুদ্ধের ক্ষেত্রে কি করে না, এই শব্দগুলো কিন্তু আসল মেন, ওই শব্দগুলোকে পরিবর্তন করে কিন্তু কিনা এখানে শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন হয়। ঠিক আছে, তাহলে কি করবে, পাশের ঘর, এটা কি করবে না, এটা পাশেরটাকে কিন্তু পাল্টিয়ে দেবে। ঠিক আছে, এটা হলো কাছের ঘর করে দিল, ধরো কাছের ঘর করে দিল, কাছের ঘর। এবার তুমি বলছো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো, কি হবে এটা, কি হবে, কি হবে বলো, পাশের ঘর। শুদ্ধ হবে না অশুদ্ধ হবে বলো,
শুদ্ধ হবে না শুদ্ধ হবে? অশুদ্ধ অশুদ্ধ হবে অশুদ্ধ না? হবে। তাহলে আমাকে শুদ্ধ শুদ্ধ করতে গেলে কি করতে না, আমাকে কিন্তু এই শব্দগুলোকে ভালো করে নিরীক্ষণ করতে হবে, দেখতে হবে যে কি কি শব্দ এখানে প্রয়োগ করা হচ্ছে, এখানে কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে কি কি। তাহলে এই পাশের ঘরটা কিন্তু না এখানে ইম্পর্টেন্ট। বা ওখানে বলতে পাশের পাড়া করে দিল, পাশের পাড়া, পাশের পাড়া, ঠিক আছে, পাশের মাঠ করে দিল, পাশের কিন্তু ধান ক্ষেত করে দিল, তাই না? তাহলে তোমাকে কিন্তু এরকম কিন্তু তোমাকে চেঞ্জ করে দেবে। তাহলে এখানে এনটিএ কিন্তু এমন কোনো আহামরি প্রশ্ন করে না, ঠিক আছে, কিন্তু প্রশ্নগুলো সব হয় কিন্তু কনফিউজিং হয়, তোমার কনফিউজিং করবে এবং তা তোমার কিন্তু ভুল হতে বাধ্য, এরকম তো তারা কিন্তু প্রশ্ন করে, ঠিক আছে। তা তোমাকে কিন্তু এখানে সেটা কিন্তু তোমাকে দেখতে হবে। দেখো এটা হচ্ছে না একটি মেয়ে, এই মেয়েটা এটা কিন্তু মেয়েটা কি করে বলো, পাল্টি কি করবে মেয়েটাকে, কি করবে পাল্টি মেয়েটা কি করবে বলো সানা, দেখি একটা আইডিয়া বলো, কি করতে পারে মেয়েটা? ছেলে 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 করে দেবে, তাই না, ছেলে করে দেবে, ছেলে করে দেবে এখানে যে একটি ছেলে ছেলে ভুলোনো ছোড়া গাইছে। তাহলে তোমার কিন্তু এখানে ডাউটটা ক্লিয়ার করতে হবে যে এখানে কিন্তু মেয়ে ছিল ছেলে নয়, তাই না? তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে এইভাবে তোমার কিন্তু শুদ্ধ শুদ্ধ মন্তব্যগুলো হয় বা শুদ্ধ 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 কিন্তু কিনা সেই উত্তরগুলো বা প্রশ্ন উত্তরগুলো হয় এখানে, ঠিক আছে। চলো বোঝা শোনা, বোঝা গেছে, বোঝা গেছে কি বললাম? হ্যাঁ স্যার। চলো তাহলে শুদ্ধ শুদ্ধ আমার হয়ে গেছে। এবার কিন্তু আমি কিন্তু ছক বলে দিয়েছি, ছকটা বলা হয় না, আমি বললাম ক্রম বলে দিয়েছি, আর শুদ্ধ শুদ্ধ বললাম, তাই না? এবার ধর ছক আসছে, ছকটা আমি সবগুলাকে বলার পর আমি কিন্তু আসছে ছকটা, হ্যাঁ, তাহলে তারপরে বুঝতে পারবে তোমরা। ধরো ছকে কি হয়, দেখো সিমিলার লাইন নেবে, দেখো এখানে সিমিলার লাইন দেখো পাচ্ছি আমরা, যদি পড়ি আমরা, পাশের ঘর একটি মেয়ে ছেলে ভোলানো ছোড়া গাইছে, সে ক্লান্ত সুর ঝরে যাওয়া পাতার মতো হাওয়ায় ভাসছে, আর মাঝে মাঝে আগুন জ্বলছে। দেখো এই যে এটা কিন্তু আর মাঝে মাঝে আগুন জ্বলছে, ভালো করে স্টার মার্ক করে রাখো, ব্ল্যাক দিয়ে রাখো, হ্যাঁ। এবার দেখো মহুয়া দেশ যাও, দেখো এখানে পাবে যে ওই যে আগুন একটা প্রসঙ্গ হয়, দেখো যে দেখবে এখানে রয়েছে, দাঁড়াও এই দেখো এখানে দেখো এই যে আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়, তাই না? তাহলে যে আর মাঝে মাঝে আগুন জ্বলছে, আর যে আর আগুন লাগে জলের অন্ধকার ধূসর ফেনায়, এগুলো কিন্তু সব কিন্তু সিমিলার লাইনলা দেবে তোমাকে সিমিলার লাইন দেবে, এরকম কিন্তু সিমিলার লাইন দেবে যে চারটা কিন্তু সিমিলার লাইন দিয়ে দিল, তুমি কিন্তু কিনা কনফিউশন হয়ে যাবে কোনটা কোনটা কবিতার বটে বা কোন কবিতার বটে কোন, ঠিক আছে। তাহলে তোমাকে ধরো এরকম কিন্তু বাঁ দিকে দিয়ে দিয়েছে চারটা কিন্তু লাইন, এটা ধরো 1 নাম্বার দিয়েছে, এটা ধরো 2 নাম্বার দিয়েছে, আর এদিকে ধরো কিন্তু এরকম চারটা কিন্তু লাইন দিয়েছে, এদিকে ধরো কিন্তু চারটা কবিতার নাম দিয়েছে, যে মেঘদূত, ঠিক আছে, মেঘদূত, এখানে মহুয়ার দেশ দিয়েছে, এটা তোমার ম্যাচ করতে হবে। তা তোমার কনফিউশন এই জন্য হয় যে এখানেও আগুন রয়েছে এখানে আগুন রয়েছে, কিন্তু কোনটা কোনটার হবে, তাই না? হয়তো সানা এরকম হয়তো হয়েছে তোমার, হ্যাঁ স্যার। হয়েছে, হ্যাঁ হ্যাঁ। তাহলে কিন্তু এইখানে আমাকে কিন্তু দেখতে হবে যে আমি কি করে মনে রাখবো বা কি করে আমার মনে রাখতে হবে। দেখো মহুয়ার দেশ, তাহলে এখানে দেখো মহুয়ার দেশ পড়তে গেলে আমরা কিন্তু কিছু কি ওয়ার্ডকে মনে রাখবো, ঠিক আছে। তাহলে এখানে আগুন লাগে কোথায়, দেখো আগুন লাগে জলের অন্ধকারে, তাহলে জলের অন্ধকারে আগুন লাগাটা কি না, মহুয়ার দেশে আগুন লাগা, তাই না? আর এটা কিন্তু দেখো পাচ্ছি যে এখানে আগুন জ্বলছে, জ্বলছে মানে কি না, তা হচ্ছে না মেঘদূতে জ্বলছে, তাই না? তাহলে এই জ্বলছে আর জলের মধ্যে আগুন লাগা, জলের অন্ধকারে আগুন লাগা, এটা কিন্তু কিনা তোমাকে একটা কিওয়ার্ড মনে রাখতে হবে, এই কিওয়ার্ডটা দিয়ে কিন্তু আমি এটা কিন্তু খুঁজতে পারবো বা বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে তোমাকে এরকম সিমিলার কিন্তু লাইন তোমাকে চারটা দিয়ে দেবে, এই চারটা কিন্তু এদের কবিতার নাম দিয়ে দেবে, তোমাকে কিন্তু ম্যাচ করতে হবে, ঠিক আছে। বোঝা গেছে সানা, বোঝা গেছে? হ্যাঁ স্যার। দেখো আমি বললাম এখানে কিন্তু কোনো বিষয়বস্তুর কোনো কিন্তু ভূমিকা নেই, এখানে বিষয়বস্তু কোনো কিন্তু কিনা এখানে দেখা না বা দেখা হয় না, বা বিষয়বস্তু কোনো কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় না, কারণ যা হবে সব কিন্তু কিনা লাইনগুলো শব্দগুলো, ঠিক আছে, আর কিনা তার কিন্তু ক্রমগুলো কোন ক্রমে আসছে পরপর, এগুলো কিন্তু এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তা তোমাকে এগুলো দেখতে হবে। দেখো এখান থেকে ওরকম একাধিক সিমিলার লাইন পাবে তোমরা, এই সিমিলার লাইনগুলো তোমাকে কিন্তু কিনা এখানে ওই যে তোমাকে দিয়ে দেবে, আর এদিকে চারটা কিন্তু কবিতার নাম দেবে, তোমাকে কিন্তু ম্যাচ করতে হবে। বোঝা সুপ্রিয়া, বোঝা গেছে সুপ্রিয়া, বুঝতে পারছো সুপ্রিয়া?
সুপ্রিয়া বুঝতে পারছো? ঢুকছে মাথার মধ্যে? হ্যাঁ স্যার। সুপ্রিয়া, হ্যাঁ স্যার, মোট ওই তিনটাই তো প্রশ্ন হয়, একটা হলো ক্রম সাজানো, হুম, আর শুদ্ধ অশুদ্ধ, আর হলো ওই সিমিলার লাইন থাকবে স্যার, কোনটা কোন কবিতা। ঠিক। চলো, তাহলে আমার ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে যে আমি কি করে প্রশ্ন উত্তরগুলো করবো, তাই তো সানা? পিছানো হয়েছে? পরিষ্কার হয়েছে? হয়েছে পরিষ্কার? হ্যাঁ স্যার। চলো, হ্যাঁ স্যার। আর ভুল হবে এবারে? না আর ভুল হবে? না স্যার, না। তাহলে আমাকে কি করতে হবে এবারে? তাহলে আমার কবিতাগুলো বা কাব্য কবিতা পড়তে গেলে আমাকে দেখতে হবে, সিমিলার লাইনগুলো খুঁজতে হবে, ঠিক আছে? বিশেষ করে আর কি না, দেখতে হবে যে কোন কোন শব্দগুলোকে এখানে প্রয়োগ করা হয়েছে, সেই ইউনিক শব্দগুলোকে আমাকে কিন্তু নোট ডাউন করতে হবে, ঠিক আছে? এবং সেই শব্দগুলোকে দিয়েই কিন্তু আমি কিন্তু ক্রমটা করবো। যে বললাম যে ধরো এখানে প্রথম লাইনে কিন্তু পাশের ঘর, তাহলে পাশের ঘরটা তুমি নিয়ে নেবে, ঠিক আছে? তাই তো, ঘরটা নিয়ে তুমি কিন্তু 1 নাম্বার দিয়ে দিলে, ঘর লিখে 1 নাম্বার দিয়ে দিলে, মানে ঘরটা কিন্তু 1 নাম্বার লাইন ছিল কিনা মেঘদূত কবিতায়, ঠিক আছে? তাহলে তোমাকে ওইভাবে করতে হবে, তাই না? তাহলে তোমার কিছু কিওয়ার্ড করে নিতে হবে, কিছু কিওয়ার্ড কিন্তু এখানে দেখতে হবে, যদি তোমার কিন্তু এখানে উত্তরটা হয়ে যাবে সহজে, ঠিক আছে? চল এবার দেখো আসছি তারপরে। তাহলে এখানে আমাদের কিছু লাইন আছে, লাইনটা লিখে নাও, এগুলো ইম্পর্টেন্ট লাইন। যে তোমার মনে তখন মিলনের বিলাস, এই যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন। দেখো এখানে রয়েছে, দেখো এই যে তোমার মনে তখন মিলনের বিলাস, ঠিক আছে? ফিরে তুমি যাবে বিবাহিত প্রেমিকের কাছে, এই যে এই লাইনটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? লাইনটাও ইম্পর্টেন্ট। আর কোনটা ইম্পর্টেন্ট না, পাশের ঘর একটি মেয়ে ছেলে ভুলন ছোড়া গাইছে, ঠিক আছে? সবলা ইম্পর্টেন্ট, হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট, সবলা ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো এবার কিন্তু কিনা তোমাকে এগুলো ভালো করে দেখে নিতে হবে, ঠিক আছে? তো দেখো আমাদের একটা ক্লাস হবে যেখানে আমরা কিন্তু প্রশ্নগুলোকে দেখবো, শুধু যে কি ধরনের প্রশ্ন হতে পারে এই কবিতাগুলো থেকে। তাই আমি তোমাদেরকে আর বিশেষ করে এখানে লাইনগুলো বলছি না, জাস্ট দেখাচ্ছি যে কি ধরনের প্রশ্ন হতে পারে বা কি ধরনের প্রশ্ন আসবে, ঠিক আছে? এটা কিন্তু আমি ক্লাস নেবো যেখানে এই সিমিলার লাইনগুলো প্রশ্ন উত্তর আকারে দেখবো যে কি ধরনের প্রশ্ন হতে পারে বা আসতে পারে, ঠিক আছে? চলো, তো এরকম ঠিক এবার আছে না মহুয়ার দেশ। এখানে কি হবে দেখো, লিখে নাও যে মহুয়ার দেশটা কিন্তু ওই যে 1934 থেকে 1937 এর সময় পর্বে লেখা হচ্ছে। এর স্তবক সংখ্যা 2টি আর পংক্তি রয়েছে কিন্তু 22টি। প্রথম স্তবকে 14টি পংক্তি এবং দ্বিতীয় স্তবকে 8টি পংক্তি রয়েছে, ঠিক আছে? কবিতাটি কয়েকটি কবিতা ও গ্রহণ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হচ্ছে। 1940 সালে এটা লেখা, ঠিক আছে, বা প্রকাশ হয়েছিল। গ্রহণ, কয়েকটি কবিতা ও গ্রহণ, ঠিক আছে, এই কাব্যগ্রন্থটা। তো মহুয়ার দেশ, দেখো এখানে মহুয়ার দেশে কি হবে, এখানেও ওরকম একই হবে। তাহলে পাচ্ছি যে প্রথম লাইন, মাঝে মাঝে সন্ধ্যা জলস্রোত, দেখো সন্ধ্যা জলস্রোত। তাহলে আমরা কিন্তু কি করবো না, জলস্রোতটাকে কিন্তু এখানে আন্ডারলাইন করে দেবো, দাগ দিয়ে দেবো, এটাকে কিন্তু হাইলাইট করে দেবো, বা হাইলাইট একটা কিনে নেবে, তোমরা একটা হাইলাইট কিনে নেবে একটু ভালো হয়, ঠিক আছে? তোমরা এগুলো একটা জেরক্স করে নেবে, প্রিন্ট আউট করে নেবে, এই প্রিন্ট আউট করে হাইলাইটার দিয়ে কিন্তু হাইলাইট করে দেবে, ঠিক আছে? ওই জায়গাগুলোকে, কিওয়ার্ডগুলোকে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এখানে এই জলস্রোতটা কিন্তু হাইলাইট করে দেবো, ঠিক আছে? এইভাবে জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে আমি, যে এইভাবে কিন্তু হাইলাইট করে দেবো, ঠিক আছে? এবার তুমি কিন্তু পাশে লিখে দেবে, এখানে দিয়ে 1 লিখে দেবে, 1। তাহলে কিন্তু জলস্রোত রইলে কি তা কিন্তু 1 নাম্বার লাইন হবে এটা, ঠিক আছে? দেখো এবার হচ্ছে অলস সূর্য, দেখো অলস সূর্য, এটা কিন্তু আমি হাইলাইট করে দেবো, ঠিক আছে? নিয়ে এখানে পাশে লিখে দেবো 2 লিখে দেবো, পাশে 2 লিখে দেবো, মানে অলস সূর্য রইলে তা কিন্তু 2 নাম্বার লাইন হবে, 2 নাম্বার লাইনের মধ্যে পড়বে। তাই এখানে কিন্তু কি না 1 নাম্বারে কি হচ্ছে না, জলস্রোত তা কিন্তু 1 নাম্বার লাইন হবে, আর অলস সূর্য রইলে তা কিন্তু 2 নাম্বার লাইন হবে, ঠিক আছে? তারপর দেখো পাচ্ছি এখানে যে গলিত সোনার মতো, দেখো এখানে কিন্তু গলিত সোনার মতো, এটা কিন্তু আমি হাইলাইট করে দেবো, এটা হাইলাইট করে দেবো আমি, ঠিক আছে? তাহলে এখানে 2 নাম্বার 3 নাম্বার করে দেবো, এটা 3 নাম্বার করে দেবো, হ্যাঁ? তাহলে এখানে গলিত সোনার মতো হলে তা কিন্তু 3 নাম্বার লাইন হবে। এবার দেখো আসছি আটাকে দেখি 4 নাম্বার লাইন দেখি, যাও 4 নাম্বার লাইন, তাহলে বুঝতে সুবিধা হবে, তাহলে বুঝতে। দেখো আর আগুন লাগে জলের অন্ধকার, দেখো জলের অন্ধকার নিয়ে নিলাম এখানে, তো এটা কিন্তু আমি হাইলাইট করে দিলাম, নিচে 4 নাম্বার লিখে দিলাম এখানে আমি,
এখানে আমি 4 নাম্বার লিখে দিলাম। ঠিক আছে, ধর এবার প্রশ্ন এলো যে জলের মতো, একে দেওয়া আছে জলের মতো, একে দেওয়া আছে জলের মতো, আমি জলের লিখছি শুধু। হ্যাঁ, তো 2 দেওয়া আছে যে অলস সূর্য, আমি অলস লিখছি। হ্যাঁ, তোমরা বুঝে নেবে। 3 দেওয়া আছে ধর এখানে যে গলিত, ঠিক আছে, গলিত সোনার, আমি গলিত লিখছি। হ্যাঁ, তো বুঝে নেবে তোমরা। 4 লিখছি যে জলস্রোত, 4 হচ্ছে অলস সূর্য, তাই না, অলস সূর্য দিয়েছে না, জলস্রোত, অলস সূর্য, গলিত সোনার, হ্যাঁ জলের অন্ধকার, জলের অন্ধকারে জলের লিখলাম। এবার বলো যে তোমাদের ক্রম বলো, ক্রম কি হয় বলো, এটা ক্রম কি হবে বলো দেখি, সানা বলো, বলো এটা ক্রমটা কি হয় বলো। প্রথমে হবে 1, হ্যাঁ, তাহলে আমি কি বলেছিলাম যে তারপর আমি কিন্তু আগে দেখে নিয়েছি যে এখানে মার্কিং করে বা ওই যে সেই হাইলাইট করে, হ্যাঁ দেখে নিয়েছি যে কোনটা আগে হবে কোনটা পরে হবে, তাই না। তাহলে এখানে আমি দেখছি জলস্রোত হলে তা কিন্তু 1 হবে, তাহলে এখন জলস্রোত দেখো 1 আছে এখানে, তাহলে 1টা কিন্তু 1ই হবে। তাহলে দেখো 2 কি আছে, 2 কি আছে দেখো অলস সূর্য, তাই না, অলস সূর্য, তাই তো, দেখো এটা অলস সূর্য 2 আছে, তাহলে 2টা 2ই হবে। তাহলে দেখো এখানে গলিত সোনা দেখো 3টে 3ই হচ্ছে, তাই না, আর 4টাতে 4 হবেই, অটোমেটিক হয়ে যাবে ওটা, তাই না। তার 3টা মেলালে 4টা কিন্তু অটোমেটিক হয়ে যায়, ওটা কিন্তু দেখার দরকার পড়ে না, তাই না। তাহলে আমার 3টা দেখলে কিন্তু হয়ে যায়, 4টা কিন্তু দেখার দরকার নেই আর। ঠিক আছে, সময় বাঁচাতে হবে, সময় নষ্ট করলে হবে না। ঠিক আছে, তাহলে আমরা 3টা আমরা মেলাবো, 3টা মিলিয়ে কিন্তু উত্তরটা আমরা করে দেবো, আর 4টা কিন্তু যাবো না আমরা। ঠিক আছে, চলো তাহলে এইভাবে তোমাদের করতে হবে, এরকম ক্রম আসবে। ঠিক আছে, বোঝা গেছে না কি বললাম আমি, বোঝা গেছে? হ্যাঁ স্যার, কিষানু বোঝা গেছে? হ্যাঁ স্যার। সুসঙ্গীতা, সুপ্রিয়া বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার, সুসঙ্গীতা কিন্তু খাটতে হবে। হ্যাঁ স্যার। এরকম সে বুঝলাম আর ঘুমিয়ে দিলাম তারপরে পড়লাম না, তা করলে কিন্তু হবে না, কারণ নেট জিআরএ পাওয়াটা কিন্তু অত সহজ জিনিস নয়। ঠিক আছে, তাহলে তো হয়ে যেত না, সবাই পেয়ে যেত। চলো, আর তোমাদের নেট জিআরএফ পেতেই হবে। আমার এবার টার্গেট এই যে তোমাদেরকে অন্তত 3 জনও অন্তত জিআরএফ পাওয়া, 2-3 জন হলেও। ঠিক আছে, বুঝা গেছে? আমিও বসবো, আমিও দেবো অবশ্য। ঠিক আছে, দেখা যাক কি করতে পারি আমি। চলো, তাহলে এবার দেখো আছে না শুদ্ধ শুদ্ধ মন্তব্যগুলো। তাহলে আমি শুদ্ধ মন্তব্য কি করে করবো আমরা, তাই না। তাহলে এখান থেকে কি করে যে মাঝে মাঝে সন্ধ্যারটা কিন্তু চেঞ্জ করে দেবে। কি করে বলো, বলো এটা কি করবে, সন্ধ্যার কি করবে, সন্ধ্যাটা কি করবে বলো। রাত্রি করবে। রাত্রি করে দিল এখানে, কারণ এখানে যে সন্ধ্যা র আর র, দেখো রাত্রির র আর সন্ধ্যার র, তোমার কিন্তু কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইরকম তোমার শব্দগুলোকে চেঞ্জ করে দেবে, নিয়ে তোমাকে শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেবে, বা ওই যে লাইনগুলো তোমাকে দেবে। ঠিক আছে, তাহলে তোমাকে এই শব্দগুলো ভালো করে দেখতে হবে, নিরীক্ষণ করতে হবে। আর তোমরা কিন্তু এরকম শব্দগুলোকে কি না হাইলাইট করে দেবে, এরকম এরকম কিন্তু হাইলাইট করে রাখবে। ঠিক আছে, শব্দগুলো আবার ধরো কি করলো যে এখানে ধরো এটাকে চেঞ্জ করে দিল, জলস্রোতটা কি করে বলো, কি করে বলো সানা, বলো কি করতে পারে, বলো কি করতে পারে বলো সানা। জলস্রোত থেকে মাথায় আসছে না স্যার। কে বলো, ধরো এখানে করে দিল প্রবল স্রোতে, করে দিল প্রবল স্রোতে, তোমার কিন্তু ভুলটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইরকম কিওয়ার্ড গুলোকে আমাকে দেখতে হবে যে কি কি এখানে শব্দগুলোকে প্রয়োগ করা হয়েছে, তাই না। বোঝা গেছে সানা, বোঝা গেছে তো? তাহলে এইভাবে পড়তে হবে তোমাকে। এবার আসে যায়, তাহলে আমাদের কিন্তু কিনা ক্রম হয়ে গেছে, আমাদের কিন্তু শুদ্ধ হয়ে গেছে, আর তালিকাটা আমি বলে দিয়েছি আগেই। ঠিক আছে, তাহলে মূলত তালিকা তোমাদের এখান থেকে আসতে পারে এবারে এই লাইনটা দেখো, এই যে মেঘদূতের এই লাইনটা, আর মাঝে মাঝে আগুন জ্বলছে অন্ধকার আকাশের বনে, আর এদিকে আছে না আর আগুন লাগে জলের অন্ধকার ধূসর ফেনা, এটা কিন্তু ভালো করে দেখবে তোমরা। এই লাইনগুলো কিন্তু কিনা তোমাদের সিমিলার লাইন কিন্তু ওই তালিকা আসতে পারে। হ্যাঁ, তালিকা আসবে, তাহলে এইগুলোকে স্টার মার্ক করে রাখবে। আবার দেখো এখানে আসবে, এখানে যে বৃষ্টির আগে ঝড়, বৃষ্টির পরে বন্যা, এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট লাইন, এটা স্টার মার্ক করে রাখো।
যে বৃষ্টির আগে ঝড়, এটা বৃষ্টির পরে বন্যা। একবারে ভিতরে। হ্যাঁ, এটা কি করে না, এটা কিন্তু আগিয়ে দেয় বৃষ্টির হ্যাঁ, পরে ওই বন্যা। জন্য ওই স্যার জন্য পরে বৃষ্টির কি আগে আগে ঝড়। নিয়ে দিই। হ্যাঁ দেখো এটা কি করে না, এটা বৃষ্টির পরে এটা বৃষ্টির আগে কিন্তু বন্যা করে দেয়। এটা কিন্তু এই বৃষ্টির আগে কিন্তু বন্যা করে দেবে, এটাকে আগিয়ে দেবে, এটা কিন্তু পিছিয়ে দেবে। এটা কিন্তু তোমাকে শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে এইগুলো তোমাকে বুঝতে হবে। ক্লাস তো সেই আমি সুন্দর করে গুছিয়ে বলে দিলাম, তোমাকে সব বিষয়বস্তু বলে কিন্তু বেরিয়ে পালালাম, তা তো নয়। তোমাকে বুঝতে হবে যে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কি ধরনের প্রশ্ন হতে পারে। যদি তুমি তা বুঝে গেছো যে কি ধরনের প্রশ্ন আসতে পারে, তাহলে তোমার কিন্তু কোনো রকমের কিন্তু কিনা কোনো ভয় নেই যে তুমি কিন্তু পারবে না বলে। তাহলে তুমি ওটা যে তুমি যে ধরো এই যে আমি তো রাস্তা জানি না, আমি কিন্তু রাস্তা কিন্তু চিনি না, আমি কিন্তু অচেনা ব্যক্তি, আমি ওখানে গেলে কিন্তু ভয় লাগবে আমার, তাই না? কিন্তু আমি যদি চিনি আমি আগে যে রাস্তাটা কি, কোন দিক দিয়ে যেতে হয়, কোন দিকে যায়, বা কোন দিকে গেলে কিন্তু যাওয়া যায়, তাহলে কিন্তু আমার ভয় লাগবে না, তাই না? তাহলে এটাই হয় যে আমরা যদি কিন্তু জানি যে কি ধরনের প্রশ্ন হতে পারে বা কি ধরনের প্রশ্ন হবে, তাহলে কিন্তু আমার ভয়ের কিছু কারণ নেই আমার, কারণ আমার জানা আছে যে কি ধরনের হতে পারে আর কি। আর আমার জানা নেই যে আমার কিন্তু কি না কি ধরনের প্রশ্ন হতে পারে বা আসতে পারে, তখন আমার ভয় হবে যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। আর তোমাকে জানতে হবে যে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কোন খান থেকে প্রশ্ন আসতে পারে, তাই না? এটা তোমার জানলে তোমার কিন্তু কিনা পুরো কিন্তু কোনো ভয় লাগবে না, কোনো কিন্তু কিনা তোমার এখানে ডিমোটিভেট হবে না তোমরা, ঠিক আছে? চলো, বুঝা গেল? শোনা বুঝা গেছে? হ্যাঁ স্যার। তো আমরা একদিন কিন্তু কিনা 8টা কিন্তু প্রশ্ন উত্তরে কিন্তু পর্ব করবো, সেদিন তোমরা বুঝতে পারবে যে কি রকম জিনিসটা এখানে হয়েছে। আর যেরকম ভাবে বলছে এরকম পড়বে, হ্যাঁ, আজকে পড়ে নেবে সানা, বুঝা গেছে? স্যার আপনার সাউন্ড কাটছে। সাউন্ড কেটে যাচ্ছে, এখন ঠিক আছে? হ্যাঁ কাট হচ্ছে। এখন ঠিক আছে তো? হ্যাঁ এখন ঠিক আছে। চলো, তাহলে আজকে আমি যেভাবে বলছি তোমরা কালকে কিন্তু অবশ্যই ভাবে পড়বে। দেখো টেক্সট পড়তেই হয়, মাস্ট। তুমি নোট পড়লেও তোমাকে টেক্সট পড়তেই হবে। টেক্সট না পড়লে তোমার কিন্তু কিনা এখানে জেআরএফ বা নেট কোনটাই কিন্তু সম্ভব হবে না। কারণ আমি তোমার যেভাবে বলছি তোমার সেইভাবে কিন্তু কিনা পড়ো, নোট ডাউন করো, তোমার নেট বা জেআরএফ হবেই হবে, শিওর বলছি আমি, ঠিক আছে? তোমাকে টেক্সট পড়তেই হবে, ঠিক আছে? তো যেরকম তোমার দেখাচ্ছি তুমি সেরকম ভাবে কিন্তু পড়বে, ঠিক আছে? চলো, আজ পড়ে রাখবে। তোমাদের কিন্তু আমি নোটটা দেওয়ার পর তোমাদের একটা কিন্তু টেস্ট নেব, ওই গুগল মিটেই হবে, যেখানে আমি দেখাবো যে প্রশ্নগুলো কিরকম হতে পারে আর কি, কিরকম প্রশ্ন আসতে পারে। ওই প্রশ্নগুলো কিন্তু কোনো কিন্তু বইয়ের কপি নয়, আমার প্রশ্ন হবে, আমি তৈরি করবো এবং দেখাবো তোমাদেরকে যে কি ধরনের প্রশ্ন আসতে পারে এখান থেকে, ঠিক আছে? বুঝা গেছে না? ঠিক আছে তো? বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো, দেখো আছে যে একটি বেকার প্রেমিক। দেখো এটাও কিন্তু দেখো ওই একই সময়ে লেখা, ওই সবলাই কিন্তু একই সময় লেখা, ওই যে 1934 থেকে 1937 সময় পর্বের মধ্যে লেখা, ঠিক আছে? এটা কিন্তু কিনা পংক্তি সংখ্যা আছে 16টি, ঠিক আছে? এটা কিন্তু কোনো স্তবক ভাগ নেই বা স্তবক এখানে নেই, ঠিক আছে? স্তবক এখানে স্যার শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছ না? বাকি শুনতে পাচ্ছ? আসলে মধ্যে কেটে যায়, এখন ঠিক আছে। কৃষ্ণ শুনতে পাচ্ছ? ঠিক আসছে না কেটে গেছে? কেটে যাচ্ছে? স্যার কেটে কেটে আসছে মাঝে মাঝে। দাঁড়াও একটু দাঁড়াও, একটু আমি দেখছি। এবার হচ্ছে একটি বেকার প্রেমিক। দেখো এখান থেকে কিন্তু কিনা অনেকগুলো লাইন কিন্তু ইম্পর্টেন্ট, এখানেও এরকম দেখতে হবে। তাহলে কি করবো বলো কিষাণু, বলো কি করবো এখানে? কি করবো আমরা প্রথমে ক্রম নির্ণয় করতে হলে কি করবো বলো দেখি? কিষাণু বলো কি করবো? স্যার স্ক্রিন দেখাচ্ছে না আমার। হ্যাঁ স্ক্রিন এটা ব্রেক হয়ে আছে, সাউন্ড ক্লিয়ার না।